আবার পাকিস্তানের দিক থেকে এলওসি ক্রস করে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল ক্রস করে 5টা জায়গাতে ড্রোন উঠতে দেখা গিয়েছে। কোথাও গিয়ে কি আমেরিকা পাকিস্তানকে আবার প্রভোগ করা শুরু করে দিয়েছে, ভারতের বিরুদ্ধে উস্কাচ্ছে? কারণ আমেরিকা যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে রেখেছে, একটা রিপোর্ট আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে কিভাবে এই প্ল্যানিংটা, অর্থাৎ কাশ্মীরকে উত্তপ্ত করার প্ল্যানিং আরো অনেক আগে থেকেই হয়েছিল। আবার কি আমেরিকা সেই পথটা নিচ্ছে, ভারতকে উস্কানি দিচ্ছে, আমেরিকাকে উস্কানি দিচ্ছে ভারতের বিরুদ্ধে? এর ব্যাপারে তো কোনো কনফার্মেশন নেই। গভর্নমেন্ট যদি কনফার্ম করে তখন আমরা জানতে পারবো। ধরুন আমি কথা বলছি, ফ্লাইং অবজেক্ট, স্থানীয়রা বলেছে, আমাদের কাছে বক্তব্য আছে যে ফ্লাইং অবজেক্ট ড্রোন, টাইপস অফ ড্রোন। ঠিক আছে, এখন মুশকিলটা কি জানেন তো, এই টাইপস অফ ড্রোনের লিস্টটা অনেক বড়। আমার বাড়িতেও ড্রোন থাকতে পারে, আপনার বাড়িতেও ড্রোন থাকতে পারে, আর কেরিয়ার ড্রোন হতে পারে যার মধ্যে বম্বিং করা যায়, হোয়াট এভার। সেই বিশ্লেষণে এখন যাওয়াটার সঠিক সময় না, কিন্তু পয়েন্টটা হচ্ছে সেটাকে কনফার্মেশনটা প্রয়োজনীয়। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা ডিস্টারবেন্সের মধ্যে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সামরিক আন্ডারস্ট্যান্ডিংটাকে রাখাটা ডোনাল্ড ট্রাম্পের কাছে খুব প্রয়োজনীয়। কারণ সেটা যদি হয় তাহলে ও একটা কন্টিনিউয়াস প্রেশারে ইন্ডিয়ান গভর্নমেন্টকে রাখতে পারবে এবং তার মাইন্ডটাকে ডাইভার্ট করতে দেবে না, এবং সেই সুযোগটা নিয়ে ও বিভিন্ন রকম ইকোনমিক ট্রেড রুট তৈরি করার চেষ্টা করবে। এই যে করার যে ইচ্ছেটা এইটা হচ্ছে মোস্ট ভাইটাল ইচ্ছা, যেটাকে আমাদের কাউন্টার করতে হবে। ইন্ডিয়াকে প্রভোগ সবাই করেছে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রভোগ করা হচ্ছে না, রিপিটেড প্রভোকেশনস এসছে, কিন্তু সেই প্রভোকেশনসে ইন্ডিয়া কি করেছে? কিচ্ছু করেনি। কারণ ইন্ডিয়া স্বাভাবিক চরিত্র ডিপ্লোমেসির হচ্ছে নন প্রভোকেটিভ। ইন্ডিয়া প্রভোগ করেই না, ইন্ডিয়া কারো সোভরেনিটিতে ঢুকবেই না, ইন্ডিয়া চুপচাপ থাকবে। ইন্ডিয়া আননেসেসারি ইন্টারফেয়ারেন্সে বিশ্বাসই করে না। কেন ইন্ডিয়া ফালতু আননেসেসারি ইন্টারফেরেন্সে যেতে যাবে? কিন্তু এর পরে কি রাশিয়া কোনো বড় পদক্ষেপ নেবে? কারণ মারিয়ানা যেভাবে রাশিয়ান পতাকা লাগানো হয়েছিল এবং যেভাবে একটা বার্তা দেওয়া হচ্ছে যে হয়তো এটা রাশিয়ারই জাহাজ, কারণ স্বাভাবিকভাবে তো মানুষ প্রাথমিকভাবে সেটাই বিশ্বাস করবে। এইটাই হচ্ছে কথা, মানুষ স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে কি বিশ্বাস করবে, এই বিশ্বাস করানোর ইম্পর্টেন্সটা আমি আপনাকে পুরো ইন্টারভিউতে বোঝাবার চেষ্টা করছি। দ্য ন্যারেটিভ অফ দ্য স্টোরি। আমেরিকা এটা আমাদের মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করছে যে আমেরিকা রাশিয়ার একটা সম্পদকে দখল করেছে, আপনি বুঝুন ব্যাপারটা, এবং এই ন্যারেটিভটা ইনজেক্ট করার চেষ্টা করছে যে আপনি বিশ্বাস করুন আমরা রাশিয়ার একটা সম্পদের উপরে আমরা অ্যাজ ইফ রাশিয়ার কোনো মানে সামরিক তেল ট্যাঙ্কার, তার উপরে আমরা হেলিকপ্টার দিয়ে নামিয়েছি এবং দখল করে নিয়েছি। এইটা কিন্তু তারা, এবং আপনি যদি দেখেন এই ঘটনাটা যখন ঘটেছিল তার প্রাথমিক 12-14 ঘন্টায় যে ন্যারেটিভটা গোটা বিশ্বে, মানে আপনার কথা বলছেন, গোটা বিশ্বে টুইটারে বেরিয়েছিল, সেটা হচ্ছে আমেরিকা রাশিয়ার একটা জাহাজের উপরে আক্রমণ করে সেটাকে দখল করে নিয়েছে। কিন্তু তারপরে দেখা যায় যে জাহাজটা ক্রুরা নাম পরিবর্তন করে এবং রাশিয়ার পতাকার তলে এটা আবার পুনরায় নিবন্ধন মানে রেজিস্টার করার চেষ্টা করে। তারা এটা জানতো যে এতে রাশিয়া ক্ষুব্ধ হবে, কিন্তু ট্রাম্পের তাতে কিছু আসে যায় না। এবার কিছু কি করবে আমেরিকা বা পুতিনের তরফ থেকে? আমরা জানি যে মস্কো একটা খুব কড়া স্টেটমেন্ট দিয়েছে এই ঘটনাটায়, তারপরে কোনো পদক্ষেপ কি রাশিয়া নেবে? কারণ রাশিয়াকে তো বারবার আমরা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প বারবার প্রেশারাইজ করছে, বারবার মিটিংয়ে বসার জন্য মিটিংয়ে বসছে। রাশিয়ার ব্যাপারে একটা কথা আমি আপনাকে বলে দিই, রাশিয়া কিন্তু মাল্টি ডাইমেনশনাল ওয়ার বা কনফ্লিক্টে নিজেকে ইন্ডালজ করতে জানে, আর কিন্তু রাশিয়া এত অ্যাডভান্স কোনো স্টেপ নেবে না, ফার্স্ট কথা। কারণ একটা জিনিস বুঝবেন, মানে ওয়ার একটা কথা শব্দ, বাট ইন প্র্যাকটিক্যালিটি যদি আপনি ভাবেন, ওয়ার মানে হচ্ছে টার্গেটস। ঠিক একটা টার্গেটকে আমাকে অ্যাচিভ করতে হবে। অ্যাজ এ সামরিক বাহিনী তো এরকম বলতে পারে না যে যাও গিয়ে আমেরিকা দখল করে নাও, যাও গিয়ে করে নাও, করতে পারে না। হয়তো রাশিয়া যেটা করবে আগামী দিনে সেটা হচ্ছে, যদি কোনো আমেরিকান ধরুন জল দিয়ে যাচ্ছে এরকম মানে জলজাহাজ, যে ধরুন কোনো বাণিজ্যিক কারণে যাচ্ছে, সেটাকে অ্যাবডাক্ট করতে পারে আগামী দিনে, এরকম একটা সিমিলার রিটালিয়েশন তৈরি করতে পারে, সেগুলো করতে পারে। বাট অ্যাগ্রেসিভ ওয়ার বা স্টেট অফ ওয়ার তৈরি করার মতো বোকা দেশ বা বোকা ডিপ্লোমেসি রাশিয়ার নয়। কিন্তু আমেরিকান কোনো অ্যালায়েড নেশন যদি মনে করে এই ধরনের মুভমেন্টের মধ্যে পার্টিসিপেট করবে, অ্যাক্টিভ পার্টিসিপেশনে যাবে, তাহলে কিন্তু এবারে মাল্টি ডাইমেনশনাল রিটালিয়েশন হওয়ার চান্স আছে ফ্রম রাশিয়া। আচ্ছা, ওকে, নট নেসেসারিলি তার মধ্যে ডাইরেক্ট আমেরিকান ইন্টারেস্ট থাকবে, আর ডাইরেক্ট আমেরিকান ইন্টারেস্টকে কাউন্টার করা হবে, বাট
সাম পিপল শুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নো দিস যে রাশিয়া কিন্তু খুব স্লো মুভ করে, বাট যখন ও মুভ করবে তখন কিন্তু ও মুভ করবে কাজটাকে অ্যাচিভ করার জন্য। হাফ হার্টেড মুভ রাশিয়া করে না, যে যাবো তারপরে দেখছি নো, দে ডোন্ট ডু দ্যাট। স্লো মুভ করবে, কিন্তু মুভ করে যদি ওর মনে হয় যে এবার দিস ইজ দ্য টাইম টু হিট, সো রাশিয়া উইল হিট হার্ড। কিন্তু এই যে একটা বিষয় কিন্তু এর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ, যে ট্রাম্প যে কাজগুলো করছে তাতে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার তিনি একটা চেষ্টা করতেই পারেন, কারণ তৃতীয়বার পদে টিকে থাকার জন্য যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো তিনি লঙ্ঘন করছেন এবং নতুন করে নিয়ম তৈরি করবেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করবেন, সেরকমটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এসিও বা ব্রিক্স সেগুলোকে কি বারবার করে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তাই কি তার এই ধরনের ধুকপুকানি বেড়ে গেছে? শুভাশিস বাবু, আমি এবার যদি একটু ভারতের পার্সপেক্টিভ থেকে আলোচনাটা করি, যে ভারতকে তো কখনো বাংলাদেশ, কখনো পাকিস্তান, কখনো টার্কি, এই দেশগুলোকে দিয়ে ঘিরে ফেলার একটা চেষ্টা বারবার করে করা হচ্ছে এবং মাঝখান থেকে যেটা হলো ভারতের সঙ্গে চীনের সম্পর্কের কিছুটা উন্নতি ঘটলো। এই জায়গায় দাঁড়িয়ে ভারত, রাশিয়া এবং চীন তারা কতটা তৈরি, ব্রিক্স নিয়ে তাদের কি পরিকল্পনা সেটা আপনি বললেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমেরিকার দাদাগিরি ঠেকাতে মূলত তারা কি করতে চায়? প্রথম পদক্ষেপটা কি হবে ব্রিক্সের? আমার মনে হয় লোকাল কারেন্সির এনকারেজমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। লোকাল কারেন্সি ট্রেডে এনকারেজড হয়ে গেলেই আমেরিকার পেটে একটা বড় লাথি পড়বে। দ্বিতীয় জিনিসটা হতে পারে সেটা হচ্ছে গ্লোবাল ন্যারেটিভটা চেঞ্জ করে দেবে, যেটা কিন্তু ইন্ডিয়া বলে না, যেটা কিন্তু ব্রিক্স অনেকটা এগিয়ে গেছে। এবং ইউএন এই জন্য কিছুটা হলেও আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন বুঝবেন ইউএন অনেকটাই পিছিয়ে গেছে, গ্লোবাল ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেক ছোট ছোট দেশ এখন ব্রিক্সের সাথে যুক্ত হতে চাইছে। সো এই গ্লোবাল ন্যারেটিভটা ইজ ইম্পর্ট্যান্ট। থার্ড, একটা ট্রেড ওরিয়েন্টেড ইউনিয়ন বা একটা বলতে পারেন একটা ট্রেড ওরিয়েন্টেড অর্গানাইজেশনটাকে কোনো না কোনোভাবে একটা মিলিশিয়া মাইন্ডসেটে আনতে হবে। মিলিশিয়া মাইন্ডসেট আনতে নট নেসেসারি দ্যাট শুড কাউন্টার নেটো বা এরকম কোনো কিছু ভাবার নেই যে সেখান থেকে ভেঙে 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 নিজেদের মতো আর্মি তৈরি করবে, পয়সা ঢালতে হবে, সেটা নাও হতে পারে। কিন্তু দেয়ার হ্যাজ টু বি সাম কাইন্ড অফ আ পিস অ্যাটেন্ডিস, মানে যেখানে একটা সিন্ডিকেট তৈরি হবে এবং বিভিন্ন রকম দেশ সেখানে কন্ট্রিবিউট করতে পারে, এরকম ধরনের আগামী দিনে হবে। কিন্তু কমন ট্রেড রুট এবং মাল্টি লেয়ার ট্রেড রুট এবং বিশেষ করে বহু দেশের মধ্যে দিয়ে যে বিআরআইটা যাচ্ছে, সেই টপিকসগুলো কীভাবে ব্রিক্সের ইকোনমিক মাইন্ডসেটকে বেনিফিট করতে পারে এর উপরে খোলাখুলি কথা হবে। এনার্জি রিজার্ভস নিয়ে কথা হবে, ইকোনমিক ক্রাইসিস নিয়ে কথা হবে, ইকোনমিক ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কথা হবে, স্ট্র্যাটেজিক ক্রাইসিস নিয়ে কথা হবে এবং ব্যালেন্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম নিয়ে কথা হবে।